বন্ধুরা, আমায় ছেড়ে যেও না প্লিজ। তুমি চলে গেলে আমি পঙ্গু হয়ে যাব। আমার শরীরের সমস্ত রক্তকণিকা তাদের কার্যকলাপ ধীরে ধীরে বন্ধ করে দেবে। বন্ধুরা, শুনছো আমার কথা? প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। হঠাৎ ঘুম ভেঙে যায় ফারহানের। শোয়া থেকে উঠে বসে সে। আজও বন্দনাকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছে। ইদানিং প্রায় সময় এমন হচ্ছে যে সে দুঃস্বপ্ন দেখছে। বেড টেবিলে ল্যাম্পের পাশে থাকা গ্লাসটা হাতে নেয় ফারহান। এক ঢোকে সবটুকু পানি খেয়ে ফেলে। ফোনটা হাতে নেয় ফারহান। রাত এখন প্রায় ৩টা। সকালে অফিসে যেতে হবে। সজাগ থাকলে চলবে না। বন্দনা চলে যাওয়ার পর থেকে নিজেকে সব কিছুতেই ব্যস্ত রাখার চেষ্টা করছে ফারহান। নিজেকে ব্যস্ত রাখার একটাই কারণ, বন্দনার অনুপস্থিতিটা সে ভুলে থাকতে চায়, কিন্তু পারে না। বন্দনার চলে যাওয়াটা আজও মেনে নিতে পারেনি ফারহান। ২ বছর ৫ মাস হলো বন্দনা ফারহানকে রেখে চলে গেছে। বন্দনাকে ভীষণ ভালোবাসত ফারহান, তাই তার চলে যাওয়াটা আজও তাকে পোড়ায় প্রতিনিয়ত। এদিকে বন্ধু বান্ধব এবং অফিসের কিছু কর্মকর্তা সহ বাসার মানুষগুলো তাকে নিয়মিত বলে, ফারহান, নতুন করে ভাবতে শুরু করো। জীবন কারোর জন্য থেমে থাকে না। মাঝে মাঝে তাকে প্রশ্ন করে, জীবনকে আরও একবার একটা সুযোগ দিয়ে দ্বিতীয় সূচনা কি করা উচিত? ফারহানের ক্ষুদ্র মস্তিষ্ক একটাই কথা ভাবে, বন্দনার মতো কি দ্বিতীয় কেউ হতে পারে? বন্দনার মতো কি দ্বিতীয় কেউ তাকে সেই সুখটা দিতে পারবে? দ্বিতীয় সূচনা করা কি সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে? ফারহান উত্তর খুঁজে পায় না। সে কেবল বন্দনাতেই লেপ্টে থাকতে চায়। বন্দনা ব্যতীত অন্য কিছু ভাবনাতেও আনতে চায় না ফারহান। বন্দনার শাড়ি, চুড়ি, গয়না আজও সে তার কাবার্ডে যত্ন করে তুলে রেখেছে। সে বিশ্বাস করে বন্দনা ফিরে আসবে। হ্যাঁ, বন্দনা একদিন না একদিন ঠিক ফিরে আসবে। অথচ এই অহেতুক বিশ্বাসের যে কোনো মানে হয় না, এটা সে নিজেও বোঝে। তাকে ইদানিং ৬-৭ বছরের বাচ্চার মতো লাগে, যেখানে তার বয়স প্রায় ৩৫ ছাড়িয়েছে। সকাল ৯টা। নাস্তার টেবিলে সবার সঙ্গে ফারহানও বসে আছে। রমজান শেখের সম্পত্তির অভাব না থাকলেও তার পরিবারে হাসির ভীষণ অভাব। শেখ ভিলা আগে ভীষণ হাসি খুশিতে ভরপুর থাকত, যেন রোজই এখানে কিছু না কিছুর আয়োজন চলত। বন্দনা চলে যাওয়ার পর থেকেই রওশন বেগমও চুপ হয়ে থাকেন। প্রয়োজন ছাড়া বাড়তি কথা বলেন না। কিন্তু ইদানিং তার মাথায় ভূত চেপেছে, ফারহানের বিয়ের ভূত। যেই ভূত হাজার ঝাঁটাপেটা করলেও নামবে না। রমজান শেখের ৩ ছেলে মেয়ের মধ্যে ফারহান সবার বড়। মেজো ছেলে ফারাস এবার ফাইনালে আছে, আর ছোট মেয়ে সাজি ৩য় সেমিস্টারে। তারা দুজনেই বাবা আর বড় ভাইকে ভীষণ ভয় পায়। এ বাড়িতে রমজান শেখ এবং ফারহান যা বলে তাই হয়, আর এরা দুজন এটাতে অভ্যস্ত হয়ে গেছে। ফারহানকে নাস্তার টেবিল ছাড়া আর পাওয়া যায় না। এই সুযোগটা হাতছাড়া করতে চান না রওশন বেগম। হ্যাঁ মা, বলো। ফারহান, এভাবে আর কতদিন? এবার অন্তত আমাদের কথা শোন বাবা। তোমাদের কোন কথাটা শুনিনি আমি? ফারহান, এবার অন্তত বিয়েটা নিয়ে ভাব বাবা। মা, আমার কি মনে হয় জানো? আমাকে খেতে বসতে দেখলেই তোমার এই বিষয়টা নিয়ে কথা বলা লাগে। এর থেকে ভালো হয় আর আমি খেতেই না বসি। ফারহান টেবিল থেকে উঠে সোজা বের হয়ে যায়। রওশন বেগম ব্যর্থ নিঃশ্বাস ফেলেন। রমজান শেখ বলেন, ছেলে যখন ওসব পছন্দ করে না, শুধু শুধু বলতে যাও কেন? ওর কষ্ট আমি দেখতে পারি না। ভাইয়াকে একটু সময় দাও মা, ঘটনাটা বলতে দাও আগে। গত ২.৫ বছর কি কম সময় ফারহাস? কষ্ট কি আমাদের হয়নি? দুঃখ কি আমরা পাইনি? আমাদের সবার থেকে ভাইয়ের কষ্টটাই বেশি মা। আত্মরা জিনিসটা তো তারই খোয়াইছে। তুইও কি জ্ঞান দেওয়ার জন্য বসে আছিস নাকি? আমি আর কাকে জ্ঞান দিব মা? আমি তো জ্ঞান খাই। এই মনে করো পরোটা, ডিম, জুস এসবের সাথে মাখিয়ে জ্ঞানও খাই। ওঠ এখান থেকে, ফাজিল মেয়ে কোথাকার। মেয়ের কথা শুনে রমজান শেখ পত্রিকার আড়ালে হাসছেন। মায়ের ধমক খেয়ে সাজিয়ে উঠে চলে যায়। রওশন বেগম খেপে গিয়ে বলল, আমারই যত জ্বালা, আল্লাহ আমাকে নেয়ও না এই সংসার থেকে। সব কষ্ট ভোগ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন।
খায়রুল সাহেবের বাসার মানুষজন এক একজন এক এক রকম, এক একজনের এক এক রকম, প্রত্যেকজনের আলাদা আলাদা ফরমায়েশ। সবার ফরমায়েশ শুনতে শুনতে আয়েশা বেগম হিমশিম খেয়ে যান। সেই ভোর 6টায় উঠে রান্নাঘরে ঢোকেন, বের হন 8:30টার পর। অবশ্য তাকে সাহায্য করার জন্য আরও একজন আছে। আয়েশা বেগম মনে করেন তাকে ছাড়া তিনি অচল। খায়রুল এবং আয়েশা দম্পতি 3 ছেলে মেয়ে। বড় ছেলে হাসান একটা কোম্পানিতে চাকরি করে, মাস 4 হবে বিয়ে করেছে। বউ যেন ননির পুতুল। আয়েশা বেগম ছেলের বউয়ের উপর ভীষণ রাগ, সব কাজ তাকে করতে হয়, কোনো কাজে বউকে দিয়ে করানো সম্ভব হয় না। মেজো মেয়ে রত্না ইন্টারে পড়ে, ছোট মেয়ে মনি এবার ক্লাস 9-এ। আর তাদের সাথে থাকে বাবা মা মরা খায়রুল সাহেবের এতিম ভাগ্নি অয়ন্দিতা। এই সেই অয়ন্দিতা যাকে ছাড়া আয়েশা বেগম অচল। ভোরবেলা নামাজ পড়ে মামির সঙ্গে রান্না করে টুকটাকিতে হাত বাড়ায় সে। জগৎ হারে আয়েশা বেগম ভীষণ ভালো মানুষ। ভাগ্নিকে মায়ের ভালোবাসা দিয়েই কাছে রেখেছেন। অয়ন্দিতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স 4র্থ বর্ষের ছাত্রী। খায়রুল সাহেব এবং আয়েশা বেগম তাদের 3 ছেলে মেয়ের মতোই অয়ন্দিতাকেও সমান ভালোবাসা দিয়েছেন, ভবিষ্যতও দিয়ে যাবেন। মামার সংসারটাকে একজোট করে রেখেছে অয়ন্দিতা। 2 ছোট মামাতো বোনদের পড়াশোনা এবং যত্নের ব্যাপারে সে সচেতন। বড় ভাই এবং তার বইয়ের ভালো লাগা খারাপ লাগার ব্যাপারও সে 1 নম্বর। যদিও হাসান অয়ন্দিতাকে বোনের চোখেই দেখে, সমস্যা করে হাসানের বউ মিলি। কোনো এক কারণে অয়ন্দিতাকে সে দেখতে পারে না, তাতে অবশ্য অয়ন্দিতার কিছু আসে যায় না, সে তার মতোই থাকে। বারান্দায় বসে চা খাচ্ছেন খায়রুল সাহেব। আয়েশা বেগম বুঝতে পেরেছেন তার স্বামীর কিছু ভাবছেন। কাছে গিয়ে বসেন তিনি, প্রশ্ন করেন, কি চিন্তা করছো? পাশের গলির আনোয়ার ভাই একটা প্রস্তাব দিলেন গতকাল, ওইটা নিয়েই ভাবছিলাম। প্রস্তাব? কিসের প্রস্তাব? আর আমাকে তো কিছুই বলনি তুমি। নিজেই আগে বিষয়টা নিয়ে ভাবতে চাচ্ছিলাম, তাই আর তোমাকে বলিনি। এখন বলো, কিসের প্রস্তাব? আনোয়ার ভাই অয়ন্দিতার জন্য একটা প্রস্তাব এনেছেন। ছেলে নাকি ভালো, বিরাট পয়সাওয়ালা, সম্পত্তির অভাব নেই, কিন্তু সমস্যা একটা আছে। কি সমস্যা? খায়রুল সাহেব তার স্ত্রীর চোখের দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকেন। আয়েশা বেগম আবারও প্রশ্ন করেন, কি হলো বলো, কি সমস্যা? স্যার আসবো? হ্যাঁ আসেন। স্যার আপনার কাছে একজন লোক আসছে, দেখা করতে চান। কে? তা তো জানি না স্যার। আচ্ছা পাঠিয়ে দিন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীফ আহমেদ, পেশায় লেকচারার। তার সাথে বন্ধুরা কেউ ব্যাংকার, কেউ ভালো কোম্পানির ম্যানেজার, কারো নিজস্ব বিজনেস, আবার কেউ বিদেশে সেটেল। কিন্তু তিনি হলেন শিক্ষক। তার কাছে কেন যেন শিক্ষকতা করতে ভালো লাগতো, তাই পেশা হিসেবে শিক্ষকতাকেই বেছে নেন। শরীফ সাহেব, অনুমতি পেলে ভিতরে আসতাম। শরীফ আহমেদ দরজার দিকে তাকায়, আনন্দে 2 চোখ জলজল করে ওঠে তার। প্রায় অনেকদিন পর দেখলো এই মানুষটাকে সে। তার জীবনে এই মানুষটার অবদান কিছুতেই ভুলতে পারবে না সে। নিজ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। ফারহান তুই এখানে? প্লিজ ভিতরে আয়। হ্যাঁ, আসতে হলো। লেকচারার সাহেব তো খোঁজ খবর রাখেন না, তাই আশা লাগে। আর বলিস না ভাই, ভীষণ ব্যস্ত থাকা হয়। লেকচারার সাহেবদের ভীষণ ব্যস্ততা, তাই না? খোঁজা মারিস না তো। বল কি খাবি, কফি নাকি চা? খুব সহজে যেটা পাওয়া যাবে না সেটাই খাবো। চেঞ্জ আর হলি না। শরীফ খেয়াল করছে ফারহানের মুখটা বিষণ্ণ হয়ে আছে। এই বিষণ্ণতার কারণ শরীফের অজানা নয়। তাদের সার্কেলে সবাই মোটামুটি ফারহানের ক্রাইসিসটার ব্যাপারে জানে, কিন্তু জেনে আর কি করা যায়। যা করার ওই যে উপরে বসে আছেন তিনিই করছেন। তার হাতে সবাই কাঠের পুতুল, তিনি যেমন নাচান তেমনই নাচতে হয় সবার। শরীফ ফারহানকে প্রশ্ন করে, এনিথিং রং ফারহান? সবকিছুই তো রং হচ্ছে রে। কি হয়েছে বলতো? এই যে চা চলে এসেছে। বাসায় তো থাকা যাচ্ছে না। কেন, কি হয়েছে? বিয়ে 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 মাথা নষ্ট করে দিচ্ছে। ফারহান, আমার মনে হয় তোর এবার অন্তত ভাবা উচিত। শরীফ তুইও? হ্যাঁ আমিও। দেখ, কোনো মানুষই কিন্তু চিরকাল একা থাকতে পারে না। আমি আছি, দিব্যি ভালো আছি। বন্দনা স্মৃতি নিয়ে আছিস, একটা টেমার মধ্যে আছিস, তাই এসব ভাবছিস তুই। বাদে প্লিজ, ভালো আছি আমি। বিয়ে থার আমায় দিয়ে সম্ভব না। তোর জীবন তুই ভালো বুঝবি। আমরা তোর বন্ধু, আমরা তোর ভালো চাই, তাই বারবার বলি। তো তোর বউ কেমন আছে? হ্যাঁ ভালো আছে, তবে মন খারাপ করে ফ্যামিলির কেউ মেনে নেয়নি তো। খালাম্মা কিছু বলে না তো? আরে না, মা বাবা সবাই ওকে ভীষণ ভালোবাসে।
তবে বুঝিস তো, নিজের মা বাবা নিজেরই থাকে, তাই হয়তো জ্বলে। তুই শালা বিয়ে করলি তো করলি, তো আবার একেবারে ছাত্রীকে বিয়ে করলি। এটাই ওর মা বাবা বলে, তবে কিছু করার ছিল না। আমি আমার নিজের ভাগ্য অন্যের সঙ্গে শেয়ার করতে নারাজ। ওর বাপটা আসলেই বজ্জাত। মেয়েটার ভালোবাসার কথা জানাতেই অন্যের বিয়ে ঠিক করে ফেলেছে। ভাব একবার, সেতু একবার অন্তত আমার সাথে কথা বলতে পারতো, বলে নাই। বিয়ার সামনে দুটো রাস্তা দিয়েছিলাম, এক হয় আমার হাত ধরবে, দুই নয় আমার ভুলে গিয়ে ভালো মতো সংসারে মন দেবে। অপশন দুইয়ের জন্যই ইম্পসিবল ছিল, কারণ কলেজে এলেই আমার দেখতে হবে। ও এমনিতেই সুখে মরে যাবে, তাই অপশন একই রাজি। সেদিন বিয়ে করলাম, তবে তোরা রায়তুলের অবদান ভুলবো না। আরে অবদান টবদান কিচ্ছু না, তোরা ভালো থাক, এটাই কামনা। তো তোর বউ ক্লাসে আসে নাকি? হ্যাঁ আসে, আসবে না কেন? আমার দেখার জন্য একবার হলেও সে কলেজে আসে। বাচ্চা মেয়ে বিয়ে করলে এমনই হবে। ও বাচ্চা, তোরে কে বললো? দেখলেই বোঝা যায়। বাদ দে, এরপর বল আর কি অবস্থা? মন ভালো নেই রে, অফিসে মন বসতেছিল না, তাই এলাম তোর কাছে। জীবনে এমন কিছু বন্ধুর প্রয়োজন হয় যাদের সঙ্গে মনের সব দুঃখ শেয়ার করা যায়, যাদের সব বলা যায়, একে অপরের পাশে দাঁড়ানো যায়। এদের সার্কেলটা হচ্ছে তেমন, সবার জন্য সবাই পাশে থাকে। ফারহানের ক্রাইসিসের সময় সবাই মিলে তাকে বেশ সাপোর্ট দিয়েছে। ফারহানের মনটা খানিকটা হলেও ভালো করার মতো একটা উপায় শরীফের মাথায় আসে। ফারহান, যাবি আমাদের সঙ্গে? কোথায়? পরশু কলেজ থেকে 2 দিনের ট্যুরে যাওয়া হচ্ছে। ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টের 4টা ইউনিট যাচ্ছে, চল আমার সঙ্গে। তোরা টিচার স্টুডেন্টরা যাবি, আমি কিভাবে যাব? তুই আমার সঙ্গে যাবি? না রে, ইচ্ছে করছে না। আরে চল। রুম থেকে বের হয়ে আনমনে হেঁটে বের হয়ে যাচ্ছিল, এমন সময় পেছন থেকে শরীফ ডাক দেয়। শরীফ তার হাতে ইশারায় দেখাচ্ছে যে ফারহান তার ফোনের টেবিলেই ফেলে রেখে এসেছে। ফারহান হাঁটতে হাঁটতে পেছনে ঘোরে, আর তখন ফারহান ঘুরে তাকাতেই দেখে একজন পড়ে গেছে। বুঝতে পারে ধাক্কাটা তার সঙ্গে লেগেছে, আর মেয়েটা পড়ে গেছে। পড়ে তো যে কেউ যেতে পারে, এই মেয়েটা পড়ে গেছে, ব্যাপার না। কিন্তু ঘটনা ঘটলো আরেক জায়গায়। পাশে পড়ে থাকা ভাঙা গ্লাসের উপর দিয়ে মেয়েটার হাত পড়ে। ভাগ্য ভালো পুরো শরীর দিয়ে পড়েনি, নয়তো কি যে হতো। হয়নি, লেগেছে বেশি। এক্সট্রিমলি সরি, আসলে আমারই ভুল। আমি হঠাৎ পিছন থেকে ওকে ডাকলাম। ইটস ওকে স্যার। ব্যথা করতেছে নাকি? তা তো করছেই, সমস্যা নেই স্যার, ঠিক হয়ে যাবে। পিয়নকে আমি গতকালকেও বলেছিলাম এখান থেকে গ্লাস ভাঙাগুলো ফেলে দিতে। ইস, রক্ত পড়ছে তো স্যার। হ্যাঁ, তাই তো দেখছি। কি একটা অবস্থা, চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। লাগবে না স্যার, আমি নিজেই যেতে পারবো। কি বলো, নিজেই যেতে পারবা? আপনি প্লিজ আমার সঙ্গে চলুন, আমি নিয়ে যাব, প্লিজ আসুন। না ঠিক আছে, আমি যেতে পারবো। ফারহান এগিয়ে আসে, মুখটা তার অপরাধীর মতো হয়ে গেছে। অয়ন্তিতার মুখের দিকে একবার তাকায় সে। এত স্নিগ্ধ আর মায়াময় মুখটা ফারহানের বুকে হালকা ধাক্কা দেয়। অয়ন্তিতার হাতের দিকে নজর করলে দেখতে পায় হাত থেকে রক্ত বেয়ে পড়ছে। তার মনে হচ্ছিল মেয়েটা মুখে কিছু না বললেও তার যন্ত্রণা হচ্ছে ভীষণ। চোখের কোণে পানি জমে গেছে। ফারহান যেহেতু তার ব্যথার কারণ, তাই ফারহানকেই তাকে নিয়ে যেতে হবে হসপিটালে। না, আপনি যেতে পারবেন না। আর তখন থেকে এমন না করছেন কেন? আমার জন্য আপনি ব্যথা পেয়েছেন, রক্ত বের হচ্ছে, এরপরও বলছেন আপনি নিজে যেতে পারবেন। প্লিজ আমায় এইভাবে অপরাধী করবেন না, চলুন আপনি। শরীফ ফারহানকে চোখের ইশারা করে, এরপর অয়ন্তিতাকে বলে, হয়নি, ও আমার বন্ধু, তুমি ওর সঙ্গে যাও, পরে সেখান থেকে বাসা চলে যাও। কিন্তু স্যার। যাও, সমস্যা নেই। আর ফারহান, এই নে তোর ফোন। ফারহান আর তেমন কিছু না বলে অয়ন্তিতাকে নিয়ে বের হয়ে যায়। আর এদিকে অয়ন্তিতা অপরিচিত একজন পুরুষের সঙ্গে কোথাও যাবে ভেবে ভয়ে ছিটিয়ে আছে। বান্ধবীরা দুটো টিস্যু দিয়ে তার হাত মুড়িয়ে দিয়েছে, কিন্তু রক্তক্ষরণ কমছে না। গাড়িতে বার কয়েক ফারহান আর চোখে অয়ন্তিতাকে দেখছিল, তার হাতের দিকে দেখছিল। মেয়েটা লাল হয়ে গেছে, হয়তো অপরিচিত বলে তার সামনে নিজের যন্ত্রটা দেখাতে পারছে না।
নিজের উপর চরম বিরক্ত লাগছে। আর একটু সাবধান হলে মেয়েটার হাতটা আজ অক্ষত থাকতো। কেটেছে তো কেটেছে, একেবারে ডান হাতটাই কেটেছে। অনেক বড় সমস্যা হয়ে গেল মেয়েটার। ভাগ্য ভালো যে চোট লাগেনি, তবে একটা ইঞ্জেকশন দিতে হবে। সিনিয়র নার্সের কথা শুনে কিঞ্চিত ভয় পায় অয়ন্দিতা। মেয়েরা নাকি তেলাপোকাও ভয় পায়, কিন্তু অয়ন্দিতাকে ভয় পায় ইঞ্জেকশনের সুইতে। ছোটবেলায় ইঞ্জেকশন দিতে গেলে আশেপাশের এলাকা গরম করে ফেলত অয়ন্দিতা। সেই অভ্যাসটা বড় হওয়ার সাথে সাথে চলে গেলেও ভয়টা এখনও আছে তার মনে। ইঞ্জেকশনটার কথা শুনে অয়ন্দিতার মুখ শুকিয়ে ছোট হয়ে যায়। পাশ থেকে ফারহান অয়ন্দিতার মুখটা দেখছে। সে বুঝতে পারছে যে মেয়েটা ভয় পেয়েছে, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। নার্সের কথা শুনে অয়ন্দিতা বলে, ইনজেকশন কি দেওয়া খুবই প্রয়োজন? হ্যাঁ, রিস্ক নেওয়া ঠিক হবে না। না মানে মেডিসিন নিলে কি ঠিক হবে না? ইনজেকশন দিতেই হবে? হ্যাঁ, দিতে হবে, সেজন্য বললাম। আর মেডিসিনও নিতে হবে। জ্বর আসতে পারে কিন্তু। বাই দ্য ওয়ে, পড়লেন কি করে? ভালো ভালো, শুধু কেটেছে, বড় কোনো সমস্যা হয়নি। আসলে হাঁটছিলাম তো ঠিকঠাক, মাথা ঘুরে গেল, পড়ে গেলাম। খেয়াল ছিল না যে কোথায় পড়েছি বা কিছু। যাক, বড় কিছু যে হয়নি এটাই অনেক। ফারহান এতক্ষণ চুপ করে বসে বসে অয়ন্দিতার মিথ্যা কথা গিলছিল, কিন্তু ব্যাঘাত ঘটল নার্স ম্যাডামের কথায়। খুব ক্যারিং হাজবেন্ড আপনি, বউকে নিয়ে ছুটে চলে এলেন। জি। ফারহান এতটাই অবাক হয় যে যেন সে কোনো অদ্ভুত কিছু শুনেছে। অয়ন্তিতা নিজেও একটু অবাক হয় নার্সের কথা শুনে। এই মুহূর্তে তার মনে হচ্ছে মহিলা কাজ কম, কথা বলে বেশি। আপাতত তারা দুজনেই চুপচাপ থাকার সিদ্ধান্ত নেয়। আর বেশি কথা বললে হয়তো এখানে বাচ্চার বাবা মা বানিয়ে দেওয়ার সম্ভাবনা প্রচুর। ফারহান ভাবছে যত দ্রুত এখান থেকে বের হওয়া যায়। অয়ন্তিতারও একই ভাবনা, কখন বের হবে এখান থেকে। 10 দিনের মেডিসিন কিনে ফারহান অয়ন্তিতাকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়। গাড়িতে দুজনেই চুপচাপ। ফারহান বার কয়েক অয়ন্তিতার হাতটা খেয়াল করলো। হাতটা ব্যান্ডেজ করে রাখা হয়েছে। প্রশ্ন করা উচিত হবে কিনা ভেবে ভেবে প্রশ্ন করে ফারহান, আপনি তখন মিথ্যা বললেন কেন? কখন? যখন নার্স আপনাকে প্রশ্ন করলো আপনি ব্যথা কিভাবে পেয়েছেন। ও, বলুন, মিথ্যে কেন বললেন? সব জায়গায় সব সত্য বলতে হয় না। মিথ্যে বলারও কারণ ছিল না, কারণ আমি তো আর আপনাকে ইচ্ছে করে ব্যথা দিইনি, তাই না? ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। অয়ন্তিতার কথা বলতে ভালো লাগছে না। এই মুহূর্তে তার ঘুমোতে ইচ্ছে করছে। যদি এখানে কেউ তাকে একটা বালিশ আর তার প্রিয় কাঁথাটা দিত, তবে সে আরাম করে 3 থেকে 4 ঘন্টা একটা দারুণ ঘুম দিত। ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকেই তার ঘুম পাচ্ছে। মিনিট 7 পর ফারহান আবারও জিজ্ঞাসা করে, বাসাটা যেন কোথায়? ঘুমের ঘোরে অয়ন্তিতার জবাব, আপনার বাসা কোথায়? আমি কেমন করে বলবো? এক্সকিউজ মি ম্যাম, আমার বাসা না, আপনার বাসার কথা জিজ্ঞেস করেছি। কোথায় যেন বললেন? সরি, 14 নম্বর সেক্টর, 64 নম্বর বাসা। ওকে। গাড়ি ব্রেক করার সাথে সাথে অয়ন্তিতা লাফ দিয়ে ওঠে। অয়ন্তিতার এই অবস্থা দেখে ফারহান বলে, ঘুমিয়ে গিয়েছিলেন নাকি আপনি? না মানে আসলে চোখটা লেগে গেছিল আর কি। চোখ লাগার আর কোনো জায়গা পেল না? সরি, কিছু বললেন? না না, কিছু বলিনি। নামুন, আপনার বাসায় এসে গেছে নিশ্চয়ই। ও হ্যাঁ, তাই তো, বাসা এসে গেছে। অয়ন্তিতা গাড়ি থেকে নেমে বাসার গেটের কাছে গিয়েও ফিরে আসে। কি ব্যাপার, ফিরে এলেন যে? আসুন না আমাদের বাসায়। না, আজ আর যাব না। অফিসে কিছু কাজ পড়ে আছে, এখন অফিসে যেতে হবে। অনেক দেরি হয়ে গেল। আসলে আমি ভীষণ দুঃখিত। কেন দুঃখিত কেন? এই যে আমায় নিয়ে হসপিটালে গেলেন, আবার বাসায় পৌঁছে দিলেন, অনেকটা সময় নষ্ট হলো আপনার। হাতের ব্যথাটা তো আমার জন্যই পেয়েছেন, সো আমি দুঃখিত। আপনাকে দুঃখিত হতে হবে না। আসি তাহলে, ভালো থাকবেন। ফারহান গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। অয়ন্তিতা গেটের ভিতরে প্রবেশ করে। গাড়িতে বসে বসে ফারহান ভাবছে, মেয়েটার চিকিৎসা করি, এখন ভালো লাগছে। বন্ধনা, আমি কোনোদিন কাউকে কষ্ট দেই না, এটা তো তুমি জানো। তবু আজ আমার দ্বারা একজনের রক্তক্ষরণ হলো, এটা আমি মানতে পারিনি। তাই নিজেই তার সব চিকিৎসা করালাম। ভালো করেছেন আমি, বলো? মেয়েটা কিছুই বলো না, জানো তো, একদম চুপচাপ, অনেকটা চাপা স্বভাবের। মিথ্যা বলে আমার দোষটা ঢেকে দিল।
বন্ধুরা জানো, মেয়েটা প্রায় তোমার মতো, তার চোখ জোড়া বহমান নদীর মতো, ঠিক যেমন তোমার চোখ জোড়া শান্ত। জানো বন্ধুরা, তুমি যেমন ব্যথা পেলে সহ্য করে নিতে, এই মেয়েটাও ঠিক তেমনই সহ্য করেই নিল। আমাকে একটা কটু কথাও বলেনি। চেহারায় মিল নেই তোমাদের, কিন্তু আচরণে কতটা মিল দুজন মানুষের। তুমি থাকলে বলতে এটা আমার জেরক্স কপি ফারহান, কিন্তু এটা বলার জন্য তুমি আমার পাশে নেই বন্ধুরা, পাশে নেই। রাত 9টা। আয়েশা বেগম অয়ন্তিতার কপালে জলপট্টি দিচ্ছেন। সিনিয়র নার্সের কথা ফলে গেছে। শরীর কাঁপিয়ে জ্বর চলে এসেছে অয়ন্তিতার। ব্যথার ইঞ্জেকশনের সুইয়ের কারণে এই জ্বর। খায়রুল সাহেব যেন অস্থির হয়ে গেছেন ভাগ্নির জ্বর দেখে। এতিম মেয়েটার কিছু হলে আর কারো জ্বলুক কিনা জ্বলুক, তার জ্বলে, ভীষণ জ্বলে। দুপুরবেলা ব্যান্ডেজ করা হাত নিয়ে বাসায় আসা মাত্রই আয়েশা বেগম ব্যস্ত হয়ে পড়েন। কিভাবে হয়েছে, কখন হয়েছে, কোথায় হয়েছে, ব্যথা বেশি কিনা জিজ্ঞাসা করে করে অয়ন্তিতাকে পাগল করে ফেলেছেন। অয়ন্তিতা যখন বলল তার ভীষণ ঘুম পাচ্ছে, তখনই আয়েশা বেগম প্লেটে ভাত এনে নিজ হাতে খাইয়ে মেডিসিন খাইয়ে দেন। দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অয়ন্তিতা ঘুমিয়েছে। অন্যান্য দিন নামাজের জন্য তাকে বলতে হয় না। আজ কয়েকবার ডাকার পরেও সে ঘুম থেকে সজাগ হয়নি। 8:30টার দিকে জ্বর শুরু। আয়েশা বেগম খেয়াল করছেন অয়ন্তিতা কাঁদছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। নিঃশব্দে কাঁদছে সে। অবশ্য তার এই কান্নার কারণ তিনি ধরতে পেরেছেন। তিনি হালকা হেসে অয়ন্তিতার চোখের পানি মুছে দেন। এরপর বলেন, মামির কাছ থেকে পজিটিভ কথা শুনে স্বস্তিতে বুকটা হালকা হয় অয়ন্তিতার। ফারহান সবেমাত্র ল্যাপটপ নিয়ে বসে, এরই মাঝে শরীফের ফোন। ডাটা অন রাখলেই ঝামেলা। এ ফোন করে, ও ফোন করে, তবে স্ক্রিনে লেকচার সাহেব নামটা ভাসতেই ফারহান ফোনটা রিসিভ করে। বলা হয়নি। ফারহান পিঞ্চ করে মেসেঞ্জারে শরীফের নিক নেম সেভ করেছে লেকচারার সাহেব হিসেবে। হ্যালো। হ্যাঁ, কি খবর ফারহান সাহেব? মজা নেস নাকি? আমার নাম যখন লেকচারার সাহেব দেন তখন মনে থাকে না? আমি দিতে পারি, তুই পারিস না। অভ্যাস ত্যাগ করো বন্ধু, সেই তুমি এখনো বদলাইলে না। আচ্ছা, ওই মেয়েটার আর কোনো খবর আছে? কোন মেয়েটার? ওই যে কি যেন নাম, পড়ে গেল, আমি হসপিটাল নিয়ে গেলাম। হয়নি না, খোঁজ খবর পাইনি। আগামীকাল কলেজে গিয়ে দেখি, খোঁজ নেব একবার। বাই দ্য ওয়ে, ওকে বাসায় পৌঁছে দিয়ে এসেছিলি? হ্যাঁ হ্যাঁ। ডক্টর কি বললো? স্টিচ লাগেনি, ক্লিন করে ব্যান্ডেজ করে দিয়েছে। ইনজেকশন পুশ করলো একটা, আর মেডিসিন দিয়েছে 10 দিনের। হোপসো দ্রুত সুস্থ হয়ে যাবে। বেচারির ডান হাতটাই গেল। গিল্টি ফিল হচ্ছিল আমার, যদিও সরি বলেছি আমি। হয়নি, মেয়েটা ভীষণ নম্র এবং ভদ্র। সারা কলেজে খোঁজে ওর নামে একটা রেকর্ডও পাওয়া ভীষণ মুশকিল হয়ে যাবে। তুই কি আমার মেয়েটার গুণগান শোনানোর জন্য ফোন দিয়েছিস? আরে না, ওটা তো এমনি বললাম, কথা কথা আর কি। আচ্ছা শোন, তোর নামও লিস্টে দেখেছি। পরশু তুইও যাচ্ছিস আমাদের সঙ্গে। দোস্ত, সকালে ক্লাস আছে, আপাতত রাখছি। আমি সময় করে কাল ফোন দেবো। ওকে ওকে, টেক কেয়ার। ইউ অলসো। এখন আর কাজ করবে না ফারহান, মাথা ভার হয়ে আছে তার। ঘুমাবে সে এখন। তাই ল্যাপটপ অফ করে দিয়ে ঘরের লাইট নিভিয়ে দেয় সে। ছাত্রছাত্রী কম করে হলেও প্রায় 35 জন, টিচার সব মিলিয়ে 8 জন, শরীফের ওয়াইফ এবং বন্ধু ফারহান সহ আরও 2 জন। বাসে ওঠার অপেক্ষায়, যে যার মতো বাসে উঠে গেছে। সবাই সবার পছন্দের সিটগুলোতেই বসেছে। বাস ভর্তি হয়ে যাওয়ায় ফারহান যাবে শরীফের সঙ্গে। মিনিট 5 ধরে বাস দাঁড়িয়ে আছে। ফারহান বুঝতে পারছে না, সবই যখন রেডি তাহলে অপেক্ষা কিসের। সে শরীফকে জিজ্ঞাসা করে, এই অপেক্ষাটা কিসের জন্য? একজন স্টুডেন্টের জন্য। সে কি এখনো আসেনি? রাস্তায় আছে, আসতেছে। দায়িত্বহীন মানুষের জন্য আবার অপেক্ষাও করতে হয়। এতগুলো স্টুডেন্ট যাচ্ছে, সবাই তো টাইমলি চলে এসেছে, তবে সে এখনো পৌঁছাতে পারল না কেন? ফারহানের কথার জবাবে শরীফ শুধু হালকা হাসলো। এমন অবস্থায় বাস থেকে 2 জন স্টুডেন্ট নেমে শরীফের কাছে আসে। স্যার, অয়নির জন্য আরেক কিছুক্ষণ অপেক্ষা করি আমরা। শিওর, আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করব। টেনশন নিও না। অয়নি এলেই গাড়ি ছাড়া হবে, কেমন? থ্যাংক ইউ স্যার। ও একটু অসুস্থ, না হলে ও সবার আগে পৌঁছতো। তাদের কথোপকথন পাশে দাঁড়িয়ে শুনছিল ফারহান। অয়নি নামটা শুনেই গত পরশুদিনের মুহূর্তগুলো চোখের সামনে ভেসে ওঠে তার। ফারহান ভাবছে, সেই মেয়েটা, সেও যাবে। সবার কথার মাঝেই একটা সিএনজি সেখানে থামে। একজন সুদর্শন পুরুষ এবং একজন বয়স্ক লোক সিএনজি থেকে নামে। ফারহান সহ সবাই তাকিয়ে আছে। শরীফ তাদের দেখে হাসির মাত্রা আরেকটু বাড়িয়ে দিয়ে বলল, অয়নিকে নিয়ে আসলাম।
আমরা ওর জন্যই অপেক্ষা করছিলাম। গত পরশু রাত থেকে এত পরিমাণ জ্বর ছিল ওর। গতকাল মাকে বলে আমাকে দিয়ে হাই পাওয়ারের ওষুধ কিনিয়ে এনে খেয়ে জ্বর কমিয়েছে, শুধু আজকে আপনাদের সঙ্গে যাবে বলে। এই ট্রিপে অয়নীর যাওয়ার ইচ্ছা ছিল অনেক। তখনই খায়রুল সাহেব বলে, অয়নী কখনো তেমন কিছু চায় না আমাদের কাছে, বলতে পারেন ওর শখ আহ্লাদ কিছুই নেই, শুধু এই আবদারটাই করেছিল, তাই অসুস্থ থাকা সত্ত্বেও ওকে আপনাদের সঙ্গে দিতে দিলাম স্যার। অয়নীকে দেখে রাখা হবে, চিন্তা করবেন না। পেছন থেকে ধীর গতিতে অয়ন্দিতা এসে পাশে দাঁড়ায়। হাসান তার কাঁধে হাত রাখে এবং বলে, সব বলে দিয়েছি স্যারকে, তোর কোনো সমস্যা হবে না। আমি এখনো বলছি তুই অসুস্থ, যেতে পারবি। ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে শান্ত গলায় বলে, যাই না আমি ওদের সবার সঙ্গে। কথাটা ফারহানের কানে থাকে। হাসান আর খায়রুল সাহেবকে আসতে দেখে ফারহান একটু দূরে গিয়ে দাঁড়ায়। সবার সব কথাই মোটামুটি কানে আসার, তবে অয়নির বলা কথাটা একদম স্পষ্টভাবে কানে লাগে তার। সে তাকায় অয়নির দিক। হাতের ব্যান্ডেজটা এখনও আছে, চোখ মুখে অসুস্থতার ছাপ বোঝা যাচ্ছে। হাসান বোনের কথা শুনে মুচকি হেসে বলল, মা ব্যাগে মেডিসিনগুলো রেখে দিয়েছে, মনে করে সবগুলো খেয়ে নিস। আর কোনো সমস্যা হলে স্যারদেরকে বলবি, কিংবা আমাকে অথবা বাবাকে ফোন করবি। এমবি কিনে দিয়েছি ফোনে, আমি ভিডিও কল করব, কেমন? এতগুলো কথার জবাব ছোট্ট একটা অয়নি, তুই কবে মন খুলে কথা বলবি বলতো? ভাইয়ের কথায় মাথা নিচু করে দাঁড়ায় অয়ন্দিতা। শরীফ তাদের সঙ্গে কথা শেষ করে তাদের বিদায় দেয়। ততক্ষণে অয়ন্দিতা তার বান্ধবীদের সাথে কথা বলে। শরীফ তাদের জানায় অয়ন্দিতা সবার সঙ্গে বাসে না, অয়ন্দিতা শরীফদের গাড়িতে যাবে। এই গাড়িতে শরীফ সহ 3 জন টিচার, শরীফের ওয়াইফ এবং ফারহান যাচ্ছে। অয়ন্দিতা তাদের সঙ্গেই যাবে। কথাটা শুনে মন খারাপ হয়ে যায় অয়ন্দিতার। সে ভেবেছিল বাসে সবার সঙ্গে মজা করতে করতে যাবে। স্যার, আমি বাসেই যাই। তোমার ভাই কি বলে গেল শুনেছ? আর তাছাড়া বাসে গেলে তোমার শেষের সিটে বসতে হবে। সবাই আগে আগে এসে সামনে সিটগুলোতে বসে পড়েছে। কিন্তু স্যার, জার্নির পরটুকু শুধু আর নেই, এরপর তো বন্ধুদের সঙ্গেই থাকবে। চলো কেমন? তো এলাম। অয়ন্দিতার কথা ধ্যানে থাকার কারণে ফারহান তাকে খেয়াল করেনি। তার ধারণার বাইরে ছিল সে ফারহান যাবে। গাড়িতে বসতে গিয়ে দেখে ফারহানও আছে। একটু অবাক হয় অয়ন্দিতা। অয়ন্দিতাকে দেখে অবাক হতে দেখে শরীফের ওয়াইফ মিলি বলে, ফারহান ভাইয়াও আমাদের সঙ্গে যাবে আপু। কলেজের মিলি অয়ন্দিতার 1 বছরের জুনিয়র, তাই আপু করেই ডাকে সে অয়ন্দিতাকে। যদিও অয়ন্দিতা যখন জানতে পারে মিলি তাদের স্যারের ওয়াইফ, তখন থেকে সে মিলিকে ম্যাডাম বলে সম্বোধন। যদিও ম্যাডাম ডাকে মিলি ভীষণ আনকমফোর্টেবল ফিল করে, কিন্তু অয়ন্দিতার মুখ থেকে ম্যাডাম ডাকটা সরাতে পারেনি সে। ফারহান অয়ন্দিতার এক্সপ্রেশন দেখে নিজে অস্বস্তিতে পড়ে যায়। তার মনে হচ্ছিল সে যাচ্ছে এটাতেই মেয়েটার যত অস্বস্তি, আর মেয়েটার অস্বস্তি দেখে তারও অস্বস্তি লাগছে। আধা ঘন্টা আগে গাড়ি ছেড়েছে। ভাগ্যক্রমে অয়ন্দিতা ফারহানের পাশেই বসেছে। সামনের সিটে অবশ্য শরীফ, মিলি এবং আরেকজন টিচার বসেছেন। অয়ন্দিতা জানালার পাশের সিট ভালো লাগে, তাই সে জানালার পাশে বসেছে। যদিও এখানে আগে ফারহান বসেছিল, অয়ন্দিতা আমতা আমতা করে জানালার পাশে বসার আবদার করলে ফারহানও তাকে বসতে দেয়। জানালার পাশে বসে প্রকৃতি দেখছে অয়ন্দিতা। শোষো করে বাতাস বইছে। জানালার পাশে বসায় বাতাস অয়ন্দিতার শরীর ছুঁয়ে যাচ্ছে। বেশ ভালো লাগছে তার। ভাবছে শরীফ স্যার ভালোই করেছেন তাকে এই গাড়িতে নিয়ে। কি শান্তিতে জার্নি উপভোগ করা যাচ্ছে। চারপাশে কোনো চিৎকার চেঁচামেচি নেই, একদম শান্ত আর নিরিবিলি। ফারহান এই মুহূর্তে বন্দনাকে মিস করছে। কয়েক বছর আগে ফারহান আর বন্দনা ঠিক এমন একটা ট্রিপে গিয়েছিল। সেই দিনগুলোর কথা কখনোই ভুলতে পারবে না ফারহান। সেই ট্রিপে বন্দনা তাকে বলেছিল, আমার জীবনের সেরা উপহার কি জানো ফারহান? কি? তুমি। আমি কিভাবে তোমার জীবনের সেরা উপহার হলাম? ফারহান, তুমি যে আমার কাছে কি তা তুমি নিজেও জানো না। এত যে ভালোবাসো আমায় তুমি, তোমার এই ভালোবাসা আমি কোথায় রাখবো বন্দনা? তোমার বুকের মধ্যে যেই জমিটুকু আছে তার মধ্যে রেখে দাও। রেখে দিলাম। কথা দাও আমায় ছেড়ে কখনো কোথাও যাবে না? যাব না, কখনো কোথাও যাব না, কথা দিলাম। সেদিন বন্দনা কথা দিয়েছিল সে কোথাও যাবে না তাকে ছেড়ে, অথচ বন্দনা ঠিকই চলে গেছে। সে তার কথার খেলাপ করেছে, ক্ষমার অযোগ্য। পাশে নজর যায় ফারহানের। অয়ন্দিতা ওপাশে জানালার গ্লাসে মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে। ফারহান উপলব্ধি করতে পারছে
রক্তে মাংসে গড়া একটা মানুষ বসে আছে, বোঝাই যাচ্ছে না। সামান্যতম নড়াচড়াও করছে না, কথাও বলছে না, চুপচাপ বসেছিল এতক্ষণ। শেষবার যখন তাকিয়েছিল তখন দেখেছিল অয়ন্দিতা বাইরে তাকিয়েছিল, আর এখন তাকিয়ে দেখে সে ঘুমাচ্ছে। ফারহানের নজর অয়ন্দিতার হাতের দিকে, হাতটা হাঁটুর ওপর ফেলে রাখা হয়েছে। সাদা হাতে সাদা ব্যান্ডেজটা বেশ মানিয়েছে। অবশ্যই ব্যান্ডেজটার জন্য সে দায়ী। ফারহানের ঘুম পাচ্ছে। সিটের পেছনের দিকে মাথা ঠেকিয়ে শুয়ে পড়ে ফারহান। গতকাল রাতে ঘুম হয়নি, এখন ঘুমোলে ক্লান্তিটা অবসান নেবে। মুহূর্তে চোখ বুজে যায় ফারহান। সামনে থেকে শরীফ একবার পেছনে তাকায়। ফারহান আর অয়ন্দিতা পাশাপাশি বসে, দুজনেই ঘুমাচ্ছে। হাতের ইশারায় এই দৃশ্য সে মিলিকে দেখায়। মিলিও একবার পেছনে তাকায়, এরপর শরীফের দিকে তাকিয়ে বলে, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো শরীফ? খালা আমাকে বলতে হবে, বলবো একদিন সময় করে। ফারহান ভাইয়া কি রাজি হবে? ও বান্দা কি রাজি হবার মানুষ? রাজি করতে হবে। আমি কি চাই জানো? কি? আমি চাই আমাদের মতো ফারহান ভাইয়াও ভালো থাকুক। ফারহানও ভালো ছিল, তুমি তো দেখোনি, দেখেছি আমি। আমাদের সব বন্ধুদের মধ্যে ফারহানই ছিল সব থেকে সুখী মানুষ। অটল সম্পত্তি, ব্রাইট ফিউচার, আর মিষ্টি একজন ভালোবাসার মানুষ। সব মিলিয়ে ভীষণ ভালো ছিল ফারহান। কিন্তু কোনো এক জ্বর সব লণ্ডভণ্ড করে দিল। আজ ফারহান ব্রাইট ফিউচারে আছে, অটল সম্পত্তিও আছে, শুধু ভালোবাসা মানুষটাই নেই। দুপুর 2:30 নাগাদ গাড়ি এসে গন্তব্যস্থলে পৌঁছায়। অয়ন্দিতা এখনও ঘুমায়। ফারহানের একই অবস্থা। শরীফ তাদের ডাক দেবে বলে পেছনে তাকাতে দেখে দুজন ভীষণ আরাম করে ঘুমোচ্ছে। ঘুমের তালে কখন যে অয়ন্দিতা ফারহানের কাঁধে নিজের মাথা রেখেছে তা অয়ন্দিতা নিজেও বুঝতে পারেনি। অন্যরা দেখার আগেই তাদের ঘুম থেকে উঠাতে হবে। শরীফ নিঃশব্দে ফারহানের হাতে নাড়া দেয়। কারো ধাক্কা পেয়ে ফারহান ঘুম থেকে উঠে পড়ে। দারুণ একটা ঘুম দিয়েছে সে। পুরো রাস্তা জুড়েই সে ঘুমে রাজ্যে ছিল। সময় ক্লান্তি কেটে গেছে তার। চোখ খুলেই ফারহান বুঝতে পারে তার কাঁধে অয়ন্দিতার মাথা। সে নড়তে পারছে না। কি বিশ্রী ব্যাপার। ফারহান শরীফের দিকে তাকালে শরীফ তাকে আস্তে আস্তে করে বলে, দারুণ ঘুম দিলা দোস্ত, পুরো রাস্তাতে ঘুমিয়েছিলে। আগামী 3-4 দিন না ঘুমালেও চলবে। ধুর, বাজে বকিস না। আচ্ছা এখন নাম, অয়নিকে ডাক দে। কেউ দেখে ফেললে নানান কথা বলবে। ঘুমের ঘোরে আমার কাঁধেই মাথা রাখতে হলো নাকি? এইভাবে কথা বলছিস কেন? পাশে তুইও তো বসা ছিলি। আর তাছাড়া মেয়েটা অসুস্থ, আস্তে আস্তে ডাক ওকে। ফারহান ও শরীফের কথা অয়ন্দিতাকে ডাকতে শুরু করে। এই যে শুনছেন, এক্সকিউজ মি, এই যে মিস অয়ন্দিতা। অয়ন্দিতা ঘুমে এতটাই বিভোর ছিল যে তার কান অবধি ফারহানের কথা পৌঁছায়নি। এদিকে ফারহানের ভীষণ বিরক্ত লাগছে। ফারহান বাধ্য হয়ে অয়ন্দিতার হাতে নাড়া দেয়। অয়ন্দিতা, আপনি শুনছেন? উঠুন প্লিজ, আমরা এসে গেছি। ফারহানের ডাকে অয়ন্দিতা চোখ মেলে নিজের মাথা ফারহানের কাঁধে আবিষ্কার করে। ভীষণ সংকোচ হচ্ছিল তার নিজেরও। ভাবছে, চিচি, এটা কি হলো? ঘুমের মধ্যে অচেনা একজনের কাঁধে মাথা রেখে এইভাবে ঘুমানো কি উচিত হলো? লোকটা কি না কি মনে করে। বেশি কিছু না বলে অয়ন্দিতা, সরি, বুঝতে পারিনি বলে কেটে পড়ার পায়তারা করলো ফারহান। ইটস ওকে বলে এই পরিস্থিতি থেকে কেটে পড়ার চেষ্টা করলো। দুপুরবেলা সবাই ক্ষুধার্ত, লাঞ্চ করা অতি আবশ্যক। তাই সবাই আগে লাঞ্চ করবে বলে সিদ্ধান্ত নেয়। কলেজের ট্যুর বলে আগে সব ম্যানেজ করা ছিল। সবাইকে নিয়ে রেস্টুরেন্টে বসা হয়। অয়ন্দিতা তার বান্ধবীদের সঙ্গে বসে। সেখানে তাদের সঙ্গে শরীফের ওয়াইফ মিলিও ছিল। ফারহান সহ বাকি টিচাররা তাদের সামনে টেবিলেই বসে। অয়ন্দিতা আর ফারহান বসার দূরত্ব খানিকটা বেশি হলেও বসেছে তারা সরাসরি। এটাও ভাগ্যক্রমেই হওয়া। বার কয়েক ফারহানের দিকে চোখ যায় অয়ন্দিতার, কিন্তু চোখে চোখ পড়ে কিছুক্ষণ আগেই দ্রুত চোখ সরিয়ে নেয় দুজনে। অয়ন্দিতার খুব কাছের বান্ধবী সামনি বলে, নিজে হাতে তো খাওয়া সম্ভব না তোর, আয় আমি খাইয়ে দিই। চামচ দিয়ে পারবো, তুই তোর খাবারটাই খা, কষ্ট করতে হবে না। চামচ দিয়ে খেতে হবে না, আমিও খাবো, তোকেও খাওয়াবো। নে হাঁ কর, মেডিসিনগুলো সাথে আছে। আছে। তাহলে দ্রুত খেয়ে মেডিসিনগুলো নিয়ে নে, এমনিতেই তো দেরি হয়ে গেছে। ফারহান দূর থেকে দেখছে অয়ন্দিতাকে কেউ খাইয়ে দিচ্ছে। সে ভাবছে যে অয়ন্দিতাকে খাইয়ে দিচ্ছে সে যথাসম্ভব বান্ধবী হবে। বান্ধবীদের মধ্যে এত ভালোবাসা ইদানিং খুব কম দেখা যায়। এদের বন্ধুত্বটা ঠিক ফারহানদের সার্কেলের মতো। উপস্থিত কিছু মেয়ের নজর সে সকাল থেকে ফারহানের উপর। সবার মুখে একটাই কথা, একটা পুরুষ ঠিক কতটা সুদর্শন হতে পারে তা এই লোককে না দেখলে বোঝা যায় না। কথাগুলো অয়ন্দিতার কানে এলেও সে আমলে নেয়নি। সে ভাবছে তার নিজের কথা। গাড়িতে পুরো রাস্তা সে ওই লোকটার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে।
কি বৃষ্টি ব্যাপার, ছি ছি। খাওয়া দাওয়ার পর্ব শেষে সবাই সবার রুমে চলে যায়। ডাবল রুমে 6 জন করে থাকার প্ল্যানিং হয়েছে। ছেলেরা আলাদা আর মেয়েরা আলাদা। টিচারদের জন্য আলাদা রুমের ব্যবস্থা হয়েছে। ফারহানের সঙ্গে সিঙ্গেল রুমের ব্যবস্থা করা হয়েছে। এই রুমের ভাড়া ফারহান নিজে দেবে বলে দাবি করে। শরীফ না করার পরেও সে শোনেনি। ফারহান আধা ঘন্টা যাবৎ শাওয়ার নেয়। তার ইচ্ছে ছিল শাওয়ার নিয়ে খানিক কয়েক রেস্ট নিয়ে এরপর বের হবে। অয়ন্তিতার শাওয়ার নিতে সমস্যা হয়নি, স্বামী তাকে সাহায্য করেছে। অয়ন্তিতা চুল মুছে দিয়ে ড্রায়ার দিয়ে শুকিয়ে দিয়েছে, ড্রেসটা ঠিকঠাক মতো পরিয়ে দিয়েছে। অয়ন্তিতার এই বান্ধবীটা অন্য সবার থেকে আলাদা, ভীষণ আলাদা। স্বামীর জন্য অয়ন্তিতার ভালোবাসাটা অনেক। স্বামী থ্যাঙ্কস রে। তোর ভাইয়ের বউ করে নিলে তো খুশি হতাম। সেজন্যই তো আমার কোনো ভাই নাই। এখানেই আফসোস। এখন চল নিচে যাই, সবাই বের হবে কিছুক্ষণ পর। ভাইয়া আর মামা ফোন করেছিল, আগে কথা বলি, এরপর আমি যাব। তুই বের হয়ে যা, সমস্যা হবে না। শিওর তো? হ্যাঁ হ্যাঁ পাক্কা শিওর। ওকে, আমরা লবিতেই আছি, তুই আয় কেমন? আচ্ছা। মামার ভাইয়ের কথার সাথে শেষ করেই লবিতে যাওয়ার জন্য বের হয় অয়ন্তিতা। স্বামীকে বারবার না করা সত্ত্বেও স্বামী ওড়নাটা ঘুরিয়ে পরিয়ে দিয়েছে। স্বামীর ভাষ্য মতে তাকে এইভাবে ওড়না পরলে দারুণ লাগে। সুস্থ থাকলে একটা কথা ছিল, কিন্তু হাতে ব্যান্ডেজ নিয়ে এখন ঠিক করার মতো চলা দায় হয়ে পড়েছে তার। এর ওপর আবার ওইভাবে ওড়না পরা আরেক ঝামেলা। ধীর পায়ে লবির সামনে এগিয়ে যায় অয়ন্তিতা। সেখানে সবাই ভাগে ভাগে বসে আছে, সন্ধ্যার চায়ের আড্ডা যাকে বলা যায় আর কি। অয়ন্তিতা যেতেই টুকটাক সবাই তাকায় ওর দিকে। হালকা আকাশি রঙের সালোয়ার শুর সাথে সাদা রঙের ওড়নায় তাকে বেশ মানিয়েছে। অয়ন্তিতাকে আসতে দেখে স্বামী এগিয়ে যায় তার দিকে। এতক্ষণ লাগলো বুঝি? কথা শেষ করেই তো এলাম। আচ্ছা আয়, এখানটাই বস। স্যাররা কোথায়? স্যাররা ওই পাশে। জানিস আমরা আগামীকাল ভোরে সূর্যোদয় দেখব। কে বলল? শরীফ স্যার বলেছে। ও জানিস স্যারের সঙ্গে যে ভদ্রলোক এসেছেন উনি নাকি খুব ভালো গান গায়। যেই ভদ্রলোক আমায় জখম করেছেন তিনি? বেচারার কি দোষ বল, ইচ্ছা করে তো আর দেয়নি। ব্যাপার কি তাহলে তার হয়ে কথা বলছিস? ভালো লেগে গেছে নাকি? কার না ভালো লাগবে বল, কি স্মার্ট আর কি গুড লুকিং, আহ দেখলেই প্রেম প্রেম লাগে। আসতে বল, কেউ শুনলে তিল থেকে তাল বানাবে, চুনোপুটিকে ডলফিন বানাবে। হয়নি? আচ্ছা শোন, তোরা বস এখানে, আমি ওই পাশ থেকে ঘুরে আসি। এই ভর সন্ধ্যায় ওই পাশে যাওয়ার দরকার নেই, আমাদের সাথেই বস। বসে বসে আলোচনা সমালোচনা শুনতে ভালো লাগবে না আমার, আমি বরং ঘুরে আসি। স্বামীকে বসিয়ে রেখে অয়ন্তিতা লবি থেকে বের হয়ে আসে। একটু এগিয়ে যেতেই সে শরীফ স্যার আর ফারহানকে দেখতে পায়। অয়ন্তিতা তাদের সামনে গিয়ে বলল, স্যার একটা কথা ছিল। অয়ন্তিতার কণ্ঠস্বর শুনে ফারহান এবং শরীফ একত্রে তার দিকে তাকায়। হ্যাঁ বলো। স্যার আমি একটু ওই পাশ থেকে ঘুরে আসি। ওই পাশটা অন্ধকার তো, তুমি লবতেই বসো না সবার সঙ্গে। স্যার আমার একা একা হাঁটতে মন চাইছে না, বেশি দূরে যাব না। ওকে সাবধানে যাও, আর প্লিজ দয়া করে বেশি দূরে যেও না। ওকে স্যার। ফারহান অয়ন্তিতার মুখের দিকে তাকিয়েছিল এতক্ষণ। একজোড়া শান্ত মলিন চোখও যেন আকুতি করছে, এমনটাই মনে হলো তার। আকাশি রঙের সালোয়ার শুটে দারুণ লাগছে তাকে, ঠিক যেন বন্দনা। বন্দনার কথা মনে হতেই চোখ জোড়া বন্ধ করে ফারহান। কি ভাবছে সে এইসব? এখানে সে ঘুরতে এসেছে, মন ফ্রেশ করতে এসেছে। মাথায় যে চাপটা ছিল সেই চাপটা দূর করতে এখানে আসা, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, উল্টো আরও চাপ বাড়ছে। সে বারবার বন্দনাকে নিয়েই ভাবছে। চোখ খুলতে তার সামনে থাকা অসম্ভব মায়াময়ী মেয়েটা হারিয়ে গেল। হঠাৎ শরীফ বলল, চল অন্যান্য টিচাররা ওইখানে দাঁড়িয়ে আছে, যাওয়া যাক। দোস্ত তুই যা, আমি না কিছুক্ষণ পর আসবা। শিওর? ওকে। শিওর। ওকে। শরীফ চলে গেলে ফারহান উল্টো পথে হাঁটা শুরু করে। গন্তব্যস্থল দূরে অবস্থিত নির্জন রাস্তা, যেখানে কিছু দীর্ঘশ্বাস গোপন করা যাবে। হাঁটতে হাঁটতে কিছুটা দূরে চলে এসেছে অয়ন্তিতা। বিরাট বড় গাছের গুড়ির উপর বসে পড়ে অয়ন্তিতা, নজর তার আকাশ পানে। বড় একটা চাঁদ উঠেছে আজকে আকাশে। চাঁদটাকে ঘিরে আশেপাশের অনেকগুলো তারা জ্বলছে। অয়ন্তিতা ভাবে এই তারাগুলোর মধ্যে দুটো তারা তার মা বাবা। টিভিতে দেখেছে যে মৃত মানুষেরা তারা হয়ে যায়, মৃত মানুষেরা তারা হয়ে যায়। আসলে কি মৃত্যুর পর সবাই তারা হয়ে যায়? অনেকদিন হলো। আম্মু কিভাবে আছো আমায় ছেড়ে? জানো কতদিন হয়ে গেছে আমি তোমাকে আর দেখতে পাই না।
আমার চুলে তোমার হাতটা আর পড়ে না তো। তোমার হাতের গরুর মাংসটা কতদিন হলো আর খাওয়া হয় না। গভীর রাতে আমার ঘরে আর কেউ উকি দিয়ে দেখে না তো আম্মু? ভাবে চকিয়ে চলে গেলে আমায়। দিব্যি ভালো আছো আপুর সঙ্গে, তাই না? আর আমি এখানে এভাবে পড়ে আছি। শব্দ করে কান্না করে অয়ন্দিতা, হেঁচকি তুলে কাঁদছে অয়ন্দিতা। ঢোক গিলে আবারও বলে, আব্বু তোমার প্রতি ভীষণ রাগ লাগে। আম্মুকে কেন এত ভালোবেসেছো যে আম্মু তুমি যাওয়ার পরপরই চলে গেল। দেখেছো আব্বু, আমি বলতাম না যে আম্মু আমার থেকে বেশি ভালো, তোমাকে বেশি ভালোবাসে? মিলল তো আব্বু, আম্মু সত্যি তোমাকে অনেক ভালোবাসে। তাই তো আমায় একা করে দিয়ে তোমার কাছে চলে গেল। ভাবলেও না আমার কথা, দুজনের স্বার্থপরের মতো চলে গেল। বাবা মা ছাড়া একটা সন্তান এই দুনিয়ায় কিভাবে থাকতে পারে তা কেবল সেই জানে। ফারহান কিছুটা পথ হাঁটতেই কারো কান্নার শব্দ পায়। মনে হচ্ছিল কেউ যেন খুব কষ্ট নিয়ে গাচ্ছে। ফারহান ভাবে তার চাইতো কি কেউ কষ্টে আছে। তার ভেতরে যেমন দুঃখের বসত ভারী, তেমন কি অন্যের ভেতরেও দুঃখের জমিন আছে। ফারহান ধীর পায়ে এগিয়ে যাচ্ছে সেই কান্নার শব্দের কাছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।